ডায়রিয়ার দুইটা ডায়রিয়া, ওয়াটারি ডায়রিয়া এবং ব্লাডি ডায়রিয়া। ওয়াটারি ডায়রিয়া কেন হয়? রোটা ভাইরাস, ভাইব্রিও ভাইরাস, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি আর হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম, আর তিনটা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইন্টারোটক্সিজনিক, ইন্টারোপ্যাথিজনিক। ব্লাডি ডায়রিয়া কেন হবে? স্যালমোনিলা, সিজিলা, ক্যাম্পাইলোব্যাক্টার স্যাপ, এন্টারো হ্যামোরজিক, এন্টারো ইনভ্যাসিভ, এগুলোর জন্য আমাদের ব্লাডি ডায়রিয়া হবে। ডায়রিয়া হইলে আমাদের সমস্যা কি, কমপ্লিকেশন কি ডায়রিয়া হওয়ার পর? ডিহাইড্রেশন, অবশ্যই শক, ভলিউম কমে যাবে, অতিরিক্ত ডিহাইড্রেশনে গেলে বিপি কমে শকে চলে যাবে। একেআই হবে হচ্ছে কিডনিতে পর্যাপ্ত ফ্লুইড যাবে না, ব্লাড যাবে না, এর জন্য একেআই হবে, অর্থাৎ ডিহাইড্রেশনের জন্য। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মেটাবলিক অ্যাসিডোসিস কেন? যদি এটা আমাদের স্টমাক হয়, স্টমাকের পরে ডিউডেনাম, এইদিকে হচ্ছে গাট বা আমাদের ইন্টেস্টাইনগুলো, এই অংশটা হচ্ছে অ্যালকাইল আর এই অংশটা হচ্ছে অ্যাসিড। এখন এইখান থেকে যদি আমাদের ফ্লুইডগুলো পড়ে যায় তাহলে বডিতে কিন্তু অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে, এর জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যাবে বডি। আর যখন আমরা বমি করব, যদি বমি করি তাহলে এখানে কিন্তু অ্যাসিডটা কমে যাবে বমির সাথে, তাহলে আমাদের বডিটা হবে মেটাবলিক অ্যালকালোসিস। হাইপোন্যাট্রিমিয়া মানে হচ্ছে বডিতে সোডিয়াম এবং পানি উভয়ই গেইন হবে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো কেন হয় এরকম। এখন ডিহাইড্রেশন, আর কি কি কারণে ডিহাইড্রেশন হতে পারে? ভমিটিং, যেটা একটু আগেই বললাম, ভমিট হলে আমাদের বডি কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস। ডায়রিয়ার জন্য হবে বার্ন, ব্লিডিং, হ্যামোরেজ, কোনো ধরনের ট্রমা, অর্থাৎ যদি আমাদের ব্লাড ভেসেলটা ইনজুরি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু ডিহাইড্রেশন হবে। এর ট্রিটমেন্ট কি? রিহাইড্রেশন, কন্টিনিউ ফিডিং অথবা জিঙ্ক সাপ্লিমেন্ট। এইবার আমরা এই ডিহাইড্রেশন চার্টটা দেখব। কি কি ক্রাইটেরিয়া? নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। এই সাম ডিহাইড্রেশন মানে তোমরা অনেকটা ধরতে পারো হচ্ছে মডারেট বা মাইল্ড ডিহাইড্রেশন টাইপের, অর্থাৎ মিডিয়াম টাইপের। নো ডিহাইড্রেশন মানে কোনো রকম ডিহাইড্রেশন নাই, নর্মাল। সিভিয়ার মানে তো অনেক বেশি ডিহাইড্রেট। কন্ডিশন, এখানে ফেস কন্ডিশনটা কীরকম থাকবে বা বডি কন্ডিশন কেমন থাকবে? অনেক বেশি ওয়েল অ্যালার্ট নর্মালি। যদি সাম ডিহাইড্রেশন হয় তাহলে অনেক রেস্টলেসনেস বা ক্লান্ত দেখাবে অনেক। আর যদি সিভিয়ার হয় অজ্ঞান হয়ে যাবে। চোখটা কেমন থাকবে? চোখ নর্মাল থাকবে, শাঙ্কেন, অর্থাৎ এই যে চোখ যে ভিতরের দিকে চলে যায় ওইটাকে আমরা শাঙ্কেন বলি, ভেরি শাঙ্কেন এরকম দেখাবে সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে। মাউথ অ্যান্ড টাং ময়েস্ট, অর্থাৎ নর্মাল থাকবে, ড্রাই থাকবে সাম ডিহাইড্রেশনে, ভেরি ড্রাই থাকবে সিভিয়ারে। থ্রাস্ট, নর্মালি ড্রিঙ্ক করবে, থ্রাস্টি থাকবে না এরকম বা তৃষ্ণার্ত থাকবে না এরকম। কিন্তু সাম ডিহাইড্রেশনে সে তৃষ্ণার্ত থাকবে, পানি খাইতে পারবে, কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশনে সে কিন্তু পানি ওইরকম খাইতে পারবে না, খুবই ধীরে ধীরে খাবে অথবা খাইতেই পারবে না। স্কিন পিঞ্চ মানে আমরা যদি আমাদের চামড়াগুলো টান দেই খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় নির্দিষ্ট স্থানে, তো এইটাই। গোজ ব্যাক কুইকলি, গোজ ব্যাক স্লোলি সাম ডিহাইড্রেশনে। আর সিভিয়ার ডিহাইড্রেশনে এই চামড়াটা কি হবে? খুবই ধীরে ধীরে যাবে, অর্থাৎ ভেরি স্লোলি। এই প্রশ্নটা একবার ছিল। লাংস ম্যাচুরেশন ড্রাগ, এই দুটো আমরা একটু মুখস্থ রাখবো, বেটামেথাসন আর হচ্ছে ডেক্সামেথাসন। এবার আমরা কথা বলবো রেসপিরেটরি রেট নিয়ে। প্রথম 2 মাসের, অর্থাৎ 0 থেকে 2 মাস বয়সের বাচ্চাদের রেসপিরেটরি রেট হবে 60-এর সমান বা 60-এর বেশি। 2 থেকে 12 মাসের তাদের হবে 50-এর সমান বা বেশি। আর 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের কত হবে? 40-এর সমান বা বেশি। মানে এটা কিভাবে প্রশ্ন আসতে পারে? যেমন কোথাও বললো 1.5 মাসের বাচ্চার RRR কত, এখানে অপশন দেওয়া আছে কত, ধরো এতে দেওয়া আছে 60, বিতে দেওয়া আছে 70, সিতে দেওয়া আছে ধরো 59 আর ডিতে দেওয়া আছে হচ্ছে গিয়া 80। তাহলে এখানে আমাদের সঠিক কোনটা এটা আমরা দেখবো হচ্ছে এটা কোনটার ভিতরে পড়ছে, 0 থেকে 2 মাসের ভিতরে, তাই না? কারণ হচ্ছে এটা 1.5 মাস বয়সের বাচ্চা। তাহলে এখানে আমাদের শর্ত অনুযায়ী কি আছে? 60-এর সমান বা তার চাইতে বেশি হবে আমাদের রেসপিরেটরি রেট। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? 60, 70 এবং 80, এই তিনটা হবে ট্রু, এবং সি নাম্বার যেটা 59 আছে এটা হবে ফলস। এইভাবে আমাদের অ্যান্সারগুলো দিতে হবে। আবার যদি এইরকম থাকে, আরেকটা প্রশ্ন ধরো এরকম আছে যে একটা 5 মাসের বাচ্চা তার রেসপিরেটরি রেট কত? এখানে অপশনে আছে যেমন 50, 55, 40, 45। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? আমরা এটা কোনটার ভিতরে পড়ে? এটার ভিতরে। 2 থেকে 12 মাস এদের কি 50-এর সমান হবে অথবা বেশি হবে, তাহলে কোনটা হবে? 50, 55, এই দুইটা হবে ট্রু। 40 এবং 45 এই দুইটা কি হবে? ফলস। এভাবে আমাদের অ্যান্সারটা করতে হবে। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া এবং অ্যাজমা, এই তিনটা কোথাকার রোগ এটা আগে আমরা দেখব। এটা হচ্ছে আমাদের লাংসের এই যে পার্টটা আছে, এই পার্টটাকে বলা হয় ব্রঙ্কাই বা ব্রঙ্কিয়াই ট্রি। এইখানে আমাদের কি হয়? এখানে হয় অ্যাজমা। এই যে ব্রঙ্কিওল, এটা এই ছোট
ছোট ছোট ভিতরে, এটা হচ্ছে ব্রঙ্কিওল। এখানে কি হবে, এখানে হবে ব্রঙ্কিওলাইটিস। এবং আমাদের যে অ্যালভিউলাইটা আছে লাংসে, যে অ্যালভিউলাই, এই অ্যালভিউলাইতে যদি কোনো কারণে ফ্লুইড ঢুকে পড়ে, ফ্লুইড ঢোকার পরে এখানে ইনফেকশন করলো অ্যালভিউলার ভিতরে, তাহলে আমরা বলবো নিউমোনিয়া। এখন এই তিনটার ভিতরে ডিফারেন্স কি, এটা আমরা একটু পড়বো। এটা পড়লে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এটা কোন ব্রঙ্কিওলাইটিসটা কোন এজের মানুষের হয়, বাচ্চাদের হয় বেশিরভাগ 2 বছরের ছোট বাচ্চাদের। এজটা কি হবে, 2 বছরের ছোট, এই বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিসটা হবে। এটা কখন বেশি, 2 থেকে 6 মাসের ভিতরে, এটা হচ্ছে পিক টাইম। নিউমোনিয়া কখন হবে, এনি এজ পারে, যে কোনো বয়সে হইতে পারে। অ্যাজমা এটা হয় হচ্ছে ইউজুয়ালি 2 বছরের পর। উইজ মানে হচ্ছে বাঁশির মতো শব্দ। এটা কেন হয়, এটা ব্রঙ্কিওলাইটিসে প্রেজেন্ট থাকবে। কারণ কি, কারণ এটা এখানে যদি আমি লাংসটা একটু ড্র করে নেই, এটা যদি ব্রঙ্কিওল হয়, এটা কিন্তু একটা নলের মতো। এটা যদি ইনফ্লান্ট হয় বা এখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু বাঁশির মতো শব্দটা হবে নিঃশ্বাস নেওয়ার সময় বা ছাড়ার সময়। এর জন্য উইজটা প্রেজেন্ট। নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট থাকবে। কেন, কারণ নিউমোনিয়াটা হয় হচ্ছে অ্যালভিউলাইতে, এইখানে তো হওয়ার প্রশ্নই আসে না বাঁশির মতো শব্দটা, তো এটা অ্যাবসেন্ট থাকবে। অ্যাজমার ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, কারণ ব্রঙ্কাইটাও নলের মতোই। টেম্পারেচার বা জ্বরটা আমাদের ব্রঙ্কিওলাইটিসে থাকবে কিন্তু কম। নিউমোনিয়াতে অনেক বেশি থেকে মিডিয়াম থাকবে। কেন, কারণ এখানে ইনফেকশন হয়, এর জন্য থাকতে পারে। অ্যাজমার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে ইউজুয়ালি। বুদবুদের মতো শব্দ, এটাকে আমরা কি বলি, ক্র্যাকলস। ব্রঙ্কিওলাইটিসে হালকা পাতলা থাকতেও পারে, নাও পারে, কিন্তু নিউমোনিয়াতে কিন্তু থাকবে, কারণ এইখানে কি হয়, ফ্লুইড যায়। তো যখন নিঃশ্বাসটা ছাড়া হবে তখন কিন্তু এরকম শব্দটা হবে বুদবুদ টাইপের। অ্যাজমাতে অ্যাবসেন্ট থাকবে। ব্রঙ্কোডাইলেটর হচ্ছে একটা ড্রাগ। এটা ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। কেন, কারণ এখানে যদি অবস্ট্রাকশন টাইপের হয়, যদি ব্রঙ্কোডাইলেটর দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ছড়ায় যাবে বা এখানে জায়গা বেশি হবে। ঠিক আছে, নিউমোনিয়ার ক্ষেত্রে কোনো কাজ করবে না এরকম ভালো। অ্যাজমার ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। ডাব্লিউবিসি কাউন্ট এখানে নর্মাল থাকবে। এটা মেবি নিউট্রোফিলিক, যেহেতু এখানে ইনফেকশন থাকবে, ইনফেকশনের বিরুদ্ধে নিউট্রোফিল কাজ করে। অ্যাজমার ক্ষেত্রে হয়তো ডাব্লিউবিসি নর্মাল বা ইসিনোফিলিক হইতে পারে, কারণ এটা এক ধরনের অ্যালার্জি টাইপের রোগ, এর জন্য ইসিওনফিল। এক্সরেতে হাইপার ট্রান্সলুসেন্সি অ্যান্ড হাইপার ইনফিল্ট্রেশন থাকবে। এখানে থাকবে কনসোলিডেশন। নিউমোনিয়াতে থাকবে কি, কনসোলিডেশন। এবং অ্যাজমাতে আর ব্রঙ্কিওলাইটিসে সেমই থাকবে। কজ অফ স্ট্রাইডর, এই প্রশ্নটা এ পর্যন্ত 5 বার আসছে আমাদের বিএমডিসিতে। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একদম মুখস্থ করে ফেলবো। কি কারণে হয়, এপিগ্লোটাইটিস, ল্যারিঙ্গোম্যালেশিয়া, ব্যাকটেরিয়াল ট্র্যাকিয়াটিস, অ্যাকুয়েট ল্যারিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস, আর হচ্ছে রেট্রোফ্রেঞ্জিয়াল অ্যাপসিক্স। যদি এই জিনিসগুলো হয় তাহলে কিন্তু আমাদের স্ট্রাইডর হইতে পারে। স্ট্রাইডরটা আসলে কি, স্ট্রাইডরটা হচ্ছে আমাদের লাংসে যে ট্রাকিয়াটা থাকে, এটা হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়াতে কোনো কারণে অবস্ট্রাকশন হওয়া বা এইখানে বাধাপ্রাপ্ত হওয়া, এইখানে কোনো সমস্যা হয়, এই ট্রাকিয়াতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের স্ট্রাইডর হয়। এবার আমরা করব ফিব্রিয়াল কনভালশন বা সুইজার। এই জিনিসটা এটা কি, ফিব্রিয়াল মানে হচ্ছে জ্বর, ফিব্রিয়াল মানে হচ্ছে ফিভার, আর কনভালশন মানে হচ্ছে খিঁচুনি, মানে জ্বরের সাথে খিঁচুনি থাকবে। এটা কোন বয়সে থাকবে, 6 মাস থেকে 5 বছরের বাচ্চা এদের থাকবে, কিন্তু কোনো প্রকার ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন থাকবে না। তাহলে এখানে কি ক্রাইটেরিয়া আছে, 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের থাকবে। এটা পি কেস কোনটা, 14 থেকে 18 মাস। ফ্যামিলি হিস্ট্রি থেকে আসতে পারে 50%। সুইজার এইটা 24 ঘন্টায় একবারই হবে। এটা মোটামুটি ফিউ সেকেন্ড থেকে ফিউ মিনিটস, অর্থাৎ কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্টে করতে পারে, কিন্তু এটা 15 মিনিটের বেশি কখনোই থাকবে না। একবারে একটা অ্যাটাকই হবে, খুব রেয়ারলি 2টা হয়। এখানে কোনো প্রকার নার্ভাস সিস্টেমে কোনো প্রকার প্রবলেম থাকবে না, কোনো মেনিনজাইটিস থাকবে না। তাহলে যদি আমরা শর্টে লিখি তাহলে কি হবে, ফিব্রিয়াল কনভার্সনে কি থাকবে, 5 মাস থেকে 6 বছর। পিক টাইম কোনটা, পিক টাইম হচ্ছে 14 থেকে 18 মাস। এবং ফ্যামিলি হিস্ট্রি থেকে কত আসে, 50%। ফিব্রিয়াল যে সুইজার, এই অ্যাটাকটা 24 ঘন্টায় মোটামুটি একবার হবে, 24 ঘন্টায় একবারই হবে। যদি একবার হয়, একবারে একটা অ্যাটাকই হবে, একবারে একটা অ্যাটাক। এই অ্যাটাকটা ফিউ সেকেন্ড থেকে ফিউ মিনিট স্টে করতে পারে, কিন্তু কখনোই 15 মিনিটের বেশি না। আর কি থাকবে এখানে, এখানে কোনো প্রকার নার্ভে কোনো প্রবলেম থাকবে না, আর মেনিনজাইটিস থাকবে না, মেনিনজাইটিস থাকবে না। এই দুইটা কি থাকবে, অ্যাবসেন্ট।
তাহলে এটা যদি একবার আমরা প্রথম থেকে দেখি, ফিব্রিয়াল কনভালশনটা কি? জ্বরের সাথে খিঁচুনি থাকবে। বয়সটা কত? 6 মাস থেকে 5 বছর। ফ্যামিলি হিস্ট্রি থেকে 50%। এই সিজার অ্যাটাকটা ইউজুয়ালি 24 ঘন্টায় একবারই হয়। এটা ফিউ সেকেন্ড থেকে ফিউ মিনিট স্টে করবে, কিন্তু কখনোই সেটা 15 মিনিটের বেশি না। ওয়ান সিজার অ্যাটাক অ্যাট ওয়ান এপিসোড, অর্থাৎ একবারে একটা অ্যাটাকই হবে। খুব রেয়ারলি দুইটা হয়। এখানে কোনো প্রকার নার্ভাস সিস্টেমে প্রবলেম থাকবে না এবং মেনিনজাইটিস থাকবে না। এবার আমরা পড়বো লিম্ফ নোড কেন বড় হয়। লিম্ফ নোড আসলে আমাদের বডিতে সেকেন্ডারি ইমিউনো সিস্টেম হিসাবে কাজ করে। বডিতে যখন ইনফেকশন হবে তখন এই লিম্ফ নোড কাজ করে। অর্থাৎ ইনফেকশনটা কেমন হতে হবে? ক্রনিক হতে হবে, ক্রনিক ইনফেকশন। এটা হইলে লিম্ফ নোড আস্তে আস্তে বড় হবে। এখন আমরা দেখব কি কি ইনফেকশন হইতে পারে। অর্থাৎ কজ অফ লিম্ফ নোডোপ্যাথি, অর্থাৎ লিম্ফ নোড বড় হওয়ার কারণগুলো কি? টিবি, লিম্ফোমা, লিউকোমিয়া, এসএলই। পরীক্ষায় কোনো অপশনে যদি এসএলই থাকে তাহলে অলওয়েজ এটা ট্রু দিব আমরা। এবার আমরা দেখব হচ্ছে লিউকোমিয়া অ্যান্ড লিম্ফোমা, এই দুইটা কেন হয়। এটা জানার আগে আমরা একটু জানবো হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কয় ধরনের আছে? একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা অ্যাগ্রেনুলোসাইট। গ্র্যানুলোসাইট যেটা, সেটা হচ্ছে দানাযুক্ত, আর অ্যাগ্রেনুলোসাইট কোনো দানা নাই। এখানে কোনটা কোনটা আছে তাইলে? দানাযুক্ত, সেটা হলো নিউট্রোফিল, ইওসিনফিল আর হচ্ছে ব্যাসোফিল। আর অ্যাগ্রেনোসাইট, মনোসাইট এবং লিম্ফোসাইট। এইখানেও আমরা জানি, এখানে আমরা দুইটা সেল দেখব, সেটা হচ্ছে মায়োব্লাস্ট অ্যান্ড লিম্ফোব্লাস্ট। এই মায়োব্লাস্ট থেকে কোনটা কোনটা আসে? নিউট্রোফিল, ইওসিনফিল, ব্যাসোফিল আর হচ্ছে মনোসাইট। এবং লিম্ফোব্লাস্ট থেকে শুধু একটাই আসে, সেটা হলো লিম্ফোসাইট। কোনো কারণে যদি এই ব্লাস্ট সেলগুলা কোনো কারণে, ব্লাস্ট মানে হচ্ছে বড়, মানে পরিপক্ক না, বড় সেল, আর এই ব্লাস্ট সেলগুলা যদি ব্লাড ভেসেলে চলে আসে তাহলে আমরা বলবো লিউকোমিয়া। এবং এই ব্লাস্ট সেলগুলা যদি লিম্ফ নোড বা টিস্যুতে চলে যায় তাহলে বলবো লিম্ফোমা। এই ব্লাস্ট সেলগুলো যখন আসবে তখন কিন্তু ব্লাড ভেসেলের অধিকাংশ জায়গা দখল করে ফেলবে, অনেক বেশি আকারে আসবে। তাহলে এই ব্লাস্ট সেল যদি ব্লাড ভেসেলে আসে তাহলে কিন্তু তুলনামূলক এগুলা কিন্তু কমে যাবে। নর্মাল ডাব্লিউবিসি কমে যাবে, কিন্তু এই ব্লাস্ট সেল যেগুলা, অর্থাৎ বড় ডাব্লিউবিসি যেগুলা, এগুলা কিন্তু বাইরে যাবে, অর্থাৎ ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, কিন্তু নর্মাল ডাব্লিউবিসি সেটা কমে যাবে। তাহলে আরবিসি যদি কমে আমরা কি পাই? অ্যানিমিয়া। প্লাটিলেট কমলে ব্লিডিং টাইম বাড়বে। ডাব্লিউবিসি কমলে কি হবে? ইনফেকশন রেটটা বেড়ে যাবে। আর সাথে কি থাকবে? ফিভার, প্লাস্টিক অ্যানিমিয়া। প্লাস্টিক অ্যানিমিয়া মানে সেল কম, অর্থাৎ এই রক্তকণিকাগুলো অনেক কম। এই রক্তকণিকাগুলো আছে কিন্তু অনেক কম আর কি। লিম্ফোমাটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হটকিং লিম্ফোমা আর একটা হচ্ছে নন হটকিং লিম্ফোমা। হটকিং লিম্ফোমা কি? হটকিং লিম্ফোমাতে হচ্ছে এই ব্লাস্ট সেল শুধুমাত্র লিম্ফ নোডে আসবে, আর নন হটকিং এ লিম্ফ নোড ছাড়াও অন্যান্য জায়গায় যাবে, অন্যান্য টিস্যুতে যাবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। তাহলে হটকিং লিম্ফোমা কি? অনলি বি সেল বি ইনভলভ, রেড স্টেনবার্গ সেল। এইখানে হচ্ছে এক্সট্রা নোডাল যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আনকমন, অর্থাৎ শুধুমাত্র একটা সেলেই হবে, বি সেল ইনভলভ থাকবে। কিন্তু নন হটকিং এ টি অথবা বি দুইটা সেলই থাকবে, আর এখানে এক্সট্রা নোডালটা কমন, কারণ এখানে দুইটাই আছে। এখানে আমরা নন হটকিং লিম্ফোমা এবং হটকিং লিম্ফোমার ভিতরে ডিফারেন্সটা দেখব। নন হটকিং এর ক্ষেত্রে প্যাথোলজিটা কি? এই যে বি সেল এবং টি সেল ইনভলভ থাকবে, আর হটকিং এ শুধুমাত্র বি সেল। এক্সট্রা নোডালটা হচ্ছে নন হটকিং এ কমন এবং হটকিং এ আনকমন। বাচ্চাদের কেন রক্তক্ষরণ হতে পারে এটা আমরা একটু দেখব। আইটিপিতে কি হয়? আইটিপিতে হচ্ছে গিয়ে প্লাটিলেটের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এটা একটা অটোইমিউন ডিজিজ। লিউকোমিয়া হইতে পারে, ডেঙ্গু হ্যামোরজিক যে ফিভারটা আছে সেখানে হইতে পারে, প্লাস্টিক অ্যানিমিয়া, এখানে সব সেলই কমে যায় মোটামুটি। হিমোফিলিয়া এবি এবং ভন অলিভার ডিজিজ। হিমোফিলিয়া এ কেন? যদি আমাদের ফ্যাক্টর 8 অথবা 9 কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু হিমোফিলিয়া এবি হয়। এটা বোঝার আগে আমরা একটা জিনিস দেখব খুব ছোট করে, পাতো এটা দেখব। এটা হচ্ছে কমন পাথওয়ে 125/10, আর এটা হচ্ছে 3/7, এটা হচ্ছে এক্সটেন্সিক, এটা হচ্ছে ইন্ট্রেন্সিক পাথওয়ে। এখানে তাহলে আমরা কিভাবে বের করব এখানে কোনটা কোনটা আছে? 12, 11, 9, 8। কেন? এখানে 10টা চলে গেছে। আমাদের যখন হিমোফিলিয়া এবি হবে তখন ফ্যাক্টর 8-9 সমস্যা, অর্থাৎ ইন্ট্রেন্সিক পাথওয়েতে সমস্যা হয়। ভন অলিভার ডিজিজটা কি? এটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর আছে ভিডাব্লিউএফ, অর্থাৎ ভন অলিভার ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কি করে? প্লাটিলেট যে আছে এই প্লাটিলেটটাকে জমাট বাঁধে বা প্লাটিলেটকে ক্লোট হতে সাহায্য করে একটা, আরেকটা হচ্ছে এই ফ্যাক্টর 8কে মুভ হতে সাহায্য করে। যদি এইটা না থাকে তাহলে কিন্তু প্লাটিলেট নর্মাল থেকেও লাভ নেই, কারণ ক্লট বাঁধতে পারবে না, অর্থাৎ ব্লিডিং হবে। তাই বলা হয়েছে এখানে যে ভন অলিভার ডিজিজ। আমাদের কোশ্চেনটা ছিল এরকম, মোস্ট কমন ম্যালিগন্যান্সি ইন চাইল্ড। আমরা মনে রাখবো ব্লাস্টোমা থাকলেই সেটা চাইল্ড ক্যান্সার।
অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ব্লাস্টোমা থাকে তাহলে সেটাই হবে চাইল্ড ক্যান্সার। তাহলে কি নিউরোব্লাস্টোমা, হ্যাপাটোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, লিম্ফোমা আর হচ্ছে লিউকোমিয়া, এগুলো হচ্ছে বাচ্চাদের মানে খুব কমন ক্যান্সার, মোস্ট কমন। ক্লিনিক্যাল ফিচার কি? ফিভার থাকবে, বোন অ্যান্ড জয়েন্ট পেইন থাকবে, বোন ম্যারো ফেল হইতে পারে, ব্লিডিং থাকবে, প্লাস্টিক অ্যানিমিয়া থাকবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ যদি আমাদের এরকম ক্যান্সার হয় বা এরকম সিমটম দেখা দেয় তাহলে এটা ছাড়াও, এই লিউকোমিয়া ছাড়াও আমাদের কি কি হইতে পারে এটা আমরা ধরতে পারি। মানে আর কি কি ডায়াগনোসিস হইতে পারে? প্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে, ইনফেকশিয়াস মোনোনিউক্লিয়াসিস, আইটিপি, কালাজ্বর, লিম্ফোমা, এই জিনিসগুলো কিন্তু হইতে পারে লিউকোমিয়া না হইলে। এবার আমরা দেখব বাচ্চাদের জ্বরের সাথে কেন ব্লিডিং হয়। লিউকোমিয়ার কারণে হয়, প্লাস্টিক অ্যানিমিয়ার কারণে হয়, বোন ম্যারো ডিজিজ হইলে হবে, সেপ্টিমিয়া হইলে হবে। সেপ্টিমিয়া কি? সেপ্টিমিয়া হলো যদি রক্তে ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে এটাকে আমরা সেপ্টিমিয়া বলি। ডিআইসি হইলে হবে, অর্থাৎ ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এইখানে বিটি এবং সিটি উভয়ই বাড়বে। হাইপার স্প্লিনিজম লিউকোমিয়া, এটা হইলেও হবে। কজেস অফ ডেভেলপমেন্টাল ডিলে, অর্থাৎ বাচ্চাদের স্কিল তারপর এই বিষয়গুলো কেন ডিলে হয়, এটার কারণ হচ্ছে ইডিওপ্যাথিক গ্রোথ ডিক্রিজ, অর্থাৎ গ্রোথটা ডিক্রিজ হচ্ছে। টর্স ইনফেকশন, এটা অনেকগুলা ইনফেকশন একসাথে হয়। ডাউন সিনড্রোম, কেনফেল্টার সিনড্রোম, ফ্র্যাজেল সিনড্রোম, কনজেনিটাল হাইপার থাইরয়েডিজম অথবা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এগুলো থাকলে ডেভেলপমেন্টাল ডিলে হইতে পারে।